নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত পরিকল্পনা হয়ে গেছে। তিনি মার্চ মাসেই ফিরবেন, তবে ডেট আর সময় এখনো ঠিক হয়নি। আমি আপনাদের আশ্বস্ত করছি তিনি মার্চেই ফিরবেন। আমি গত 7 মাস 8 মাস ধরে বলে যাচ্ছি এই একই ডেট, একই মাস, ডেট নয়, একই মাস, একই সালের একই মাস। এখন এই যে পরিকল্পনা যেটা হয়েছে সেটা হয়েছে 23 তারিখ রাতে, রবিবার দিন রাতে। আমি খবরটা আমার কানে এসেছিল, আমি দুদিন ধরে এই খবরের পেছনে ঘুরু করছিলাম, কিন্তু খবরের আমি ভেতরের অংশটুকু কিছু জানতে পারিনি। শুধু এটা শুনেছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং অজিত দোভাল একটি মিটিং করেছেন। এখন এরকম মিটিং প্রচুর হয়, আমি বলবো না এই মিটিংটা শুধু বাংলাদেশকে নিয়েই হয় বা হয়েছে, এরা মিটিং প্রচুর হয়। সেরকম গভীর রাতে মিটিং করে এখন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যান্য ব্যবসাপত্র, হ্যান ত্যান, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে এই সমস্ত হয়। তার মধ্যে এই বাংলাদেশ প্রসঙ্গ আছে কিনা এটা আমি খবরটা পাচ্ছিলাম না, যার জন্য আমি গত দুদিন ধরে এই খবরের পেছনে লেগেছিলাম এবং গতকাল রাত পর্যন্ত যে খবর আমার কাছে এসে পৌঁছেছে তাতে এটা আমার কাছে পরিষ্কার হয়েছে যে উনি মার্চ মাসে ফিরছেন, 26 তারিখের আগেই ফিরছেন। শুধু ডেটটা এখনো ঠিক হয়নি। হঠাৎ এই প্ল্যানটা হলো কি করে? ওমান থেকে ডক্টর জয়শঙ্কর ফিরে এলেন। ফিরে আসার আগে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা যিনি আছেন তৌহিদ হোসেন, তার সঙ্গে সাইডলাইন একটা বৈঠক করলেন। বৈঠক করে একটা কড়া বার্তা দিয়ে দিলেন যে ভারতবর্ষ এই জিনিসটা চায়, এবার আপনারা সেই জিনিসটা করুন, না হলে পরে যদি সন্ত্রাসবাদকে জলভাত করে নেন তাহলে ভারতবর্ষ সেটা মেনে নেবে না। আর বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক চায় সেই সম্পর্ক আপনাদের ঠিক করে নিতে হবে। সেই সিদ্ধান্ত আপনারা ঠিক করুন, ভারতের সঙ্গে কি সম্পর্ক আপনারা চান। তখন কিন্তু তৌহিদ হোসেন কিন্তু একেবারে ভিজে বিড়ালের মতো বসেছিলেন। তিনি কোনো কথা বলেননি, হ্যাঁ হুঁ করে বেরিয়ে গেছেন। যখন বাইরে বেরিয়েছেন তখন সবাই যখন জিজ্ঞেস করে তিনি বলছেন অল ইটস ওকে, সব ঠিক আছে, আর কোনো কথা নেই। দেশে ফিরে তিনি এবার বলছেন যে ভারতবর্ষকে ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে তারা কি রিলেশন চায়। বাংলাদেশ হচ্ছে এইটুকু একটা রাষ্ট্র, সেই বাংলাদেশ ভারতবর্ষকে নির্দেশ দিচ্ছে, বার্তা দিচ্ছে যে ভারতবর্ষ ঠিক করুক বাংলাদেশ বাংলাদেশ সঙ্গে তারা কি রিলেশন চায়। কি রিলেশন চায় সেইটা কিন্তু এবার বুঝে যাবে যে ভারতবর্ষ কি রিলেশন চায়। ভদ্র ভাষায় তো হবে না, ভাষাটা তো কঠিন প্রয়োগ করতে হবে। আচ্ছা, তৌহিদ হোসেন কি বলেছেন একটু করে শুনে নিন। আপনাদের প্রথম জয়শঙ্করের যেটা স্টেটমেন্ট, উনি বলেছেন যে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ, সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, তাই না? অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই। আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন, এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই, এবং অন দি বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড রেসিপ্রোকাল ইন্টারেস্ট। তার বক্তব্য শুনলেন, তিনি আরো অনেক কথা বলেছেন, আমি সেগুলো ছেড়ে দিলাম। এর মধ্যে হলো কি, অজিত দোভাল তিনি সমস্ত বর্ডার লাইনগুলো
তিনি ট্রাভেল করলেন। লজিস্টিক ঠিক আছে কিনা, সমস্ত মানে আমাদের তৈরি মানে জিনিসগুলো সব ঠিকঠাক তৈরি আছে কিনা, অস্ত্র পৌঁছেছে কিনা, আচ্ছা খাবারের যোগান সব ঠিক আছে কিনা, সমস্ত দেখার পর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদিকে মেসেজটা পৌঁছে দিলেন, একদম লাস্ট ওয়ার্নিং পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর। এদিকে সমস্ত ভেতরের পরিকল্পনা অজিত দোভাল করে নিয়েছেন, করে নিয়ে গিয়ে রবিবার দিন রাত্রিবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সেখানে সমস্ত কিছু তাকে ব্রিফ করেছেন। প্রধানমন্ত্রী কি বলেছেন আমি জানি না, কারণ প্রধানমন্ত্রী চাইছেন খুব শিগগিরই ব্যাপারটা সমাধান হোক। কারণ শেখ হাসিনা, আগের ভিডিওতেই বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। তিনি দোভালজিকে মানে উত্তক্ত করে দিচ্ছেন ফোন করে যে আমি কবে ফিরবো, আমি সামনের মাসে ফিরবো, সামনের মাস প্রথম সপ্তাহে ফিরবো, নইলে দ্বিতীয় সপ্তাহে ফিরবো। একবার তো বলেছিলেন আমি এখনই ফিরবো, এই মাসের 30 তারিখেই ফিরবো। দোভালজি বলেছিলেন না, এখনো সম্ভব নয়, আপনাকে এই যুদ্ধক্ষেত্রে তো বসিয়ে দিয়ে আসতে পারি না, আপনাকে সময় মতো আমরা ঠিক বসিয়ে দিয়ে আসবো, তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখন এই খবরটা আমাদের মোদিজির কাছেও পৌঁছেছে। মোদিজিও চাইছেন এই ব্যাপারটা একটা সমাধান হোক। গতকালকে সম্ভবত ট্রাম্পের সঙ্গে মোদিজির একটা কথাবার্তা হয়েছে, খুব সম্ভবত, আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না, খুব সম্ভবত একটা কথাবার্তা হয়েছে। এই কথাটা আমার কানে এসছে, কিন্তু আমি কোনো কনফার্মেশন পাইনি। যাই হোক, সেটা ম্যাটার করে না, কারণ ট্রাম্প আগেই বলে দিয়েছেন যা কিছু করার ভারতবর্ষ করবে। এখন এখানে আছে পাকিস্তান আছে, এবং পাকিস্তান এখানে একটা রোল প্লে করার চেষ্টা করছে। আমি বলেছিলাম পাকিস্তানের মাথায় খুব শিগগিরই একটা ডান্ডা মারবে। আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন, মানে আজকে ভোর রাতে টুইট করেছেন। এই টুইটে উনি বলেছেন যে পাকিস্তানকে যে F-16 দেওয়া হয়েছিল, সেই F-16 কিন্তু ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। নিজেদের দেশে সন্ত্রাসবাদ যেটা আছে তার জন্য ব্যবহার করো, কিন্তু ভারতবর্ষের দিকে কিন্তু সন্ত্রাসবাদের জন্য ভারতবর্ষের দিকে কিন্তু একদম ব্যবহার করতে যেও না, তাহলে কিন্তু তোমরা এগ্রিমেন্টকে উপেক্ষা করবে। ফলে একটা বার্তা কিন্তু পাকিস্তানের কাছে চলে গেল যে বাংলাদেশ নিয়ে ভারত যখন কিছু করবে, পাকিস্তান যেন ভারতের বায়ু সীমা যেন অতিক্রম না করে। যদি অতিক্রম করে তাহলে পরে ভারত কিন্তু ওদিকেও রিটালিয়েট করবে। তার জন্য কিন্তু ভারতবর্ষ ওখানেও কিন্তু একদম যথাসম্ভব সৈন্য রেখে দিয়েছে এবং সমস্ত লজিস্টিক ওখানে তৈরি করে রেখে দিয়েছে। এখানে বাংলাদেশ আগে যেমন দুটো ফ্রন্ট ছিল, পাকিস্তান এবং চায়না, একটা ফ্রন্ট একটু কমেছে, মানে একটু থিতিয়েছে, ঠিক আছে, তারা এখন ভালো ছেলে হয়ে গেছে, কিন্তু আর একটা ফ্রন্ট দুর্ভাগ্যজনকভাবে খুলে গেছে। সে খুলে যাওয়া বাংলাদেশ ফ্রন্টকে আবার ওখানে নতুন করে লজিস্টিক দিয়ে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে চাল ডাল কেন এখনো পাঠানো হচ্ছে, চাল ডাল পাঠিয়ে ভারত কি বার্তা দিতে চাইছে। আজকে আমি বলি চাল ডাল এই কারণে পাঠানো হচ্ছে যে আমি বারবার বলেছি যে একটা শিশু, একটা বৃদ্ধ, একটা অসুস্থ হাসপাতালে ভর্তি, তারা কি অপরাধটা করেছে? বাংলাদেশের কত শতাংশ মানুষই উৎপাত করছে? কত শতাংশ? 2%, 4%, 18 কোটি দেশের মধ্যে যদি 1% আপনি ধরেন, তাহলেই তো আপনার কত লোক হয়ে যায়, হিসেব করুন তো। এখন তাদের জন্য সবাইকে বিপদে ফেলা সম্ভব নয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি এখন সমস্ত খাদ্যশস্য পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ দেখা দেবে। দুর্ভিক্ষ দেখা দিলে হবে কি, সেই 71 সালের মতো আবার সব সীমান্তের দিকে সব ঢুকতে শুরু করবে। ভারত চাইছে না যে সীমান্তের দিকে কেউ আসুক, কারণ কোন নিরীহ লোক মারা যাক। এখন শুট অ্যান্ড সাইট অর্ডার করা আছে, কোন নিরীহ লোক মারা যাক, সেটা কিন্তু ভারতবর্ষ কোনোদিন চায় না এবং ভারতবর্ষ কোনোদিন চাইবে ওটা। ফলে
নিজেদের বর্ডারটাকে সিকিউর করে খাদ্যপণ্য যেমন যাচ্ছে যাক, মানুষ খেয়ে পড়ে বাঁচুক। যে বাঁদরামো ওগুলো করে বেড়াচ্ছে কিছু লোক, আর এই ডক্টর ইউনূস তার মাথায় বসে আছেন। এই ডক্টর ইউনূস হলেন এমন একটা লোক যিনি হচ্ছেন ক্ষমতা পিপাসু। তার পশ্চাৎ দেশে একটা কঠিন লাভ না করা পর্যন্ত তিনি ওখান থেকে নড়বেন না। তো যাই হোক, সে পশ্চাৎ দেশে লাট এখন সেনা মারবে নাকি সাধারণ মানুষ মারবে, না আমাদের ভারতবর্ষের সরকার মারবে, না কে মারবে, সে এখন তো পরের কথা। এখন ডক্টর ইউনূস তিনি এই চাপ নিতে পারছেন না। শুনেছি তার খুব শরীর খারাপ হয়ে গেছে, তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, তার সুগার বেড়ে গেছে, তাকে বেড রেস্টে যেতে বলা হয়েছে। তিনি এখন কি করছেন ঈশ্বর জানে। ক্ষমতাসীন থাকা অবস্থায় তিনি কবর দিতে চান, এইটা হচ্ছে ওনারে। আর শেষ মুহূর্তে ওনার আশা তো পূর্ণ হবে না, কারণ ওনাকে যে মেসেজটা দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে আপনি পদত্যাগ করে সেফ প্যাসেজ দিয়ে দিন, সেই মানে এটা কিন্তু অফারটা কিন্তু উনি অ্যাভেল করেননি। ফলে সেই সময়টা কিন্তু সীমা উত্তীর্ণ হয়ে গেছে। ডক্টর ইউনূসের কোথাও পালাবার পথ নেই, তাকে বাংলাদেশে থাকতে হবে এবং হাসিনা দেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরে শেখ হাসিনা তিনি বিচার করবেন। তিনি যেমন সোশ্যাল মিডিয়ায় যেমন বলেছেন আমি প্রত্যেকটা অপরাধের বিচার করব, তিনি এই অপরাধেরও বিচার করবেন। সম্ভবত ইনি প্রথম নোবেল লরিয়েট হবেন যিনি তার জেল খাটবেন অথবা তিনি ফাঁসির দড়িতে ঝুলবেন। একটা যুদ্ধ অপরাধীদের একটা আদালত হয়েছে না, আমি বহু আগে বলেছিলাম, ওই যুদ্ধ অপরাধীদের আদালত ওইখানে আপনাদের বিচার হবে। তার জন্য সাজিয়ে গুছিয়ে আপনারা যে তৈরি করছেন সেটা কিন্তু পরবর্তী সরকারের জন্য আপনারা তৈরি করছেন, পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা তৈরি করে যাচ্ছেন। ওখানে শেখ হাসিনার বিচার হবে না, ফাঁসি মঞ্চ সমস্ত তৈরি করা হয়েছে। যেখানে নিজেরা মরবে সে জায়গাটা আগে থেকে নিজেরা তৈরি করে রেখে দিয়েছে। তো যাই হোক, এই আসিফ নজরুল ফজরুল যারা আছে না, কেউ পালাতে পারবে না। তবে এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এইটা যে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি একটা মন্তব্য করেছেন মানে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাভারে গিয়েছিলেন, সেনা বাহিনীর যে রয়েছে ক্যান্টনমেন্ট রয়েছে, সেখানে গিয়ে তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন যা হয়েছে হয়েছে, আমি আগে বলিনি এই কথা বলবেন না, আমি কিন্তু আজকে সতর্ক করে দিচ্ছি, সবাই শুধরে যান। দেশ এখন দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। যদি এই অবস্থায় নিজেরা যদি গাড়া ছোড়াছড়ি করি তাহলে সেটা কিন্তু দেশের পক্ষে খারাপ হবে। আর আমি চাই না যে দেশের অবস্থা খারাপ হোক অথচ আমি মাথায় বসে থেকে আমি এই অবস্থাটা সহ্য করব। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। এখন সেনাপ্রধান এই কথাটা বললেন কেন? সেনাপ্রধান এই কথাটা বলার পেছনে তো কোনো কারণ রয়েছে। এই কারণটা যা বললেন তো বললেন, আমি বরাবরই বলি, যেটা বললেন তো যেটা করলেন, যেটা ছাপা হলো সেটা তো হলো, কিন্তু কেন? তার পেছনে কারণটা কি? ভারত থেকে কোনো ফিলার গেছে? কারণ এর আগে তিনি হঠাৎ একদিন বললেন, গত পরশু দিনকে উনি বললেন যে সেনাবাহিনী কোনো বল প্রয়োগ করবে না।
তবে সেনাবাহিনী মাঠে থাকবে, কিন্তু কোনো বল প্রয়োগ করবে না, মানে নিজেকে আস্তে করে সরিয়ে নিলেন উনি। কারণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু ওনাদের কাজ করতে দেবেন না। তাহলে সেনাবাহিনী মানে বদনামটা নেবে কেন? সেনাবাহিনী ওখান থেকে সরে এলো আজকে। তারপরে এই বার্তাটা, এটা কিন্তু খুব অর্থবহ। এখন এখান থেকে ভারতবর্ষ থেকে কি ফিলার গেছে, কোন মানে কে কি বলেছে, কি বলা হয়েছে, সেই খবরটা আমাকে জোগাড় করতে গেলে একটু সময় আপনাদের দিতে হবে। সেই সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আজকে কিন্তু এই খবর আপনারা সবাই দেখেছেন, আপনারা সবাই জানেন, এই খবর তো সবাই প্রকাশিত হয়ে গেছে। কিন্তু খবরের পেছনে কারণটা কি, মানে কলকারিটা কোথায় নাড়া হচ্ছে, সেই খবরটা আমি দেব আগামীকাল। সম্ভব যদি পাই তাহলে আগামীকাল দেবো, না হলে পরে আগামী পরশু দিনকে দেবো। আমার সময় দিতে হবে, এই খবর জোগাড় করা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। ওই বলি না, 50 জনকে খোঁচা মারলে পরে 4 লাইন বেরোয়। সারাদিন এই ফোনের পেছনে লেগে থাকি। তো যাই হোক, এখন যে কথায় বলছিলাম, শুরু করেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফেরার দিন ঠিক হয়ে গেছে। তিনি মার্চ মাসের 3য় সপ্তাহের মধ্যে যে কোনো দিন তিনি ফিরবেন। এবং কি করে ফিরবেন, কোন পদ্ধতিতে ফিরবেন, তার একটা ব্লু প্রিন্ট রেডি হয়েছে। আর অজিত দোভালের ব্লু প্রিন্ট কখনো বৃথা হয় না। তিনি হচ্ছেন ভারতের জেমস বন্ড। তার ব্লু প্রিন্ট আজ পর্যন্ত কোনোটা বৃথা হয়নি। মানে ভারতবর্ষ যা করে এবং অজিত দোভাল যা করে, 50 কদম এগিয়ে ভেবে তারপরে তার প্ল্যান অফ অ্যাকশনটা ঠিক করেন। এখন সেই কথাগুলো প্রধানমন্ত্রী মোদীজির সঙ্গে নিশ্চয়ই হয়েছে, অন্যান্য কথা হয়ে থাকতে পারে, সে আমি জানি না। তো এই কথাটা নিশ্চয়ই হয়েছে। প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ ব্রিফ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সমস্ত গ্রিন সিগন্যাল, 1, 2, 3টে করে টিকমার্ক সমস্ত নিয়ে নেওয়া হয়েছে। এবার যে যার মতো কাজ করবে। আপনাদের শুধু একটু ধৈর্য ধরে আপনাদের অপেক্ষা করতে হবে। চিত্রনাট্য রেডি, এইবারে সিনেমাটা শুরু হবে, চিত্রনাট্য রেডি হয়ে গেছে। এটুকু আপনাদের আমি কনফার্ম করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।